Okay. Hello. This is lecture number 2 of Unit 10, Haloalkanes and Haloarenes. Last class ক্লাস শুরু করার আগে brief introduction. আমার নাম শুভদীপ মন্ডল and I am a PhD student in the Department of Chemistry, IIT Kanpur. So লাস্ট ক্লাসে আমরা হ্যালোঅ্যালকেনস এবং হ্যালোঅ্যারিনস নিয়ে জাস্ট ডিসকাশন শুরু করেছিলাম। বেসিক্যালি মানে হাইড্রোকার্বন যেগুলো বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেগুলো, সেখানে যদি আমরা হাইড্রোজেনকে কোনো হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করি, তাহলে সেই অর্গানিক কম্পাউন্ডকে আমরা হ্যালোঅ্যালকেনস বা হ্যালোঅ্যারিনস বলে থাকি। তো তাদের বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা তাদের যে নমেনক্লেচার, মানে কমন নমেনক্লেচার বা কমন নেম কি, বা আইইউপিএসি নমেনক্লেচার, তার আইইউপিএসি নমেনক্লেচারের প্রসিডিওর, কিভাবে আমরা তাদেরকে নামকরণ করব, এইগুলো নিয়ে জাস্ট ডিসকাশন শুরু করেছিলাম। তো আজ আমরা তাদের কিভাবে প্রডিউস করা যায়, মানে কোন কোন কেমিক্যাল রিয়াকশন থেকে এই হ্যালো অ্যালকিনস বা হ্যালো অ্যারিনস কম্পাউন্ডকে প্রডিউস করা যায়, বা তাদের বিভিন্ন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, ফার্স্ট সেগুলো ডিসকাস করার আগে জাস্ট লাস্ট ক্লাসের কিছু যদি রিপিট এক্সারসাইজ আমরা দেখি, মানে বিভিন্ন হ্যালো অ্যালকেন কম্পাউন্ডস এর আইইউপিএসি নমেনক্লেচার কিভাবে আমরা করব, সেগুলো যদি আমরা দেখি। ওকে, কিছু এক্সাম্পল, যেমন ধরা যাক CH3, সি ডাবল বন্ড সি, এইচ এইচ এইচ, CH3 না। ওকে, সো এটা একটা ব্রোমিন, মানে এখানে এটা একটা হ্যালো অ্যালকেন কম্পাউন্ড, যেখানে হ্যালোজেন অ্যাটম হচ্ছে ব্রোমিন। ওকে, নাও এই কম্পাউন্ডের আমাকে বলেছে যে আইইউপিএসি নোমেনক্লেচার কি হবে। ওকে, তো আইইউপিএসি নোমেনক্লেচার করার জন্য কি আছে, প্রথমে একটা প্রসিডিওর আছে, মানে প্রথমে আমাকে লংগেস্ট কার্বন চেন সেটাকে ফাইন্ড করতে হয়, তাই তো? এবং লংগেস্ট কার্বন চেন ফাইন্ড করার সাথে সাথে সেকেন্ড যে পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কার্বন কার্বন ডবল বন্ড আছে, এই কার্বন কার্বন ডবল বন্ডকে আমাকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে। মানে এমন ভাবে আমাকে ওই ইন্ডেক্সিংটা করতে হবে, লংগেস্ট যে কার্বন চেন তার ইন্ডেক্সিংটা আমাকে এমন ভাবে করতে হবে যাতে এই কার্বন কার্বন ডবল বন্ডটা কম ইন্ডেক্স কার্বনের সাথে আমরা দিতে পারি। ওকে, সেইভাবে আমাকে ইন্ডেক্সিংটা করতে হবে। তো এভাবে যদি আমরা নামকরণ করি, তাহলে তো লংগেস্ট কার্বন চেন কোনটা হবে, এটা লংগেস্ট কার্বন চেন। ওকে, নাও এখন এই লংগেস্ট কার্বন চেনের আমরা দুদিক থেকে আমরা নামকরণ করতে পারি, একটা হচ্ছে এই কার্বন থেকে আর একটা হচ্ছে এই কার্বন থেকে। তো এই কার্বন থেকে আমরা যদি নামকরণ করি, তাহলে দেখতে পাবো এটা যদি 1 দিই, এটা 2, এটা 3, এটা 4, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ডবল বন্ডেড কার্বনটা, এটা 1, 2, 3, তো এটা 2 নম্বরে পড়ছে। ওকে, আর এদিক থেকে নামকরণ করলে 1, 2, 3, 4, তো এটাও 2 নম্বরে পড়ছে। ওকে, বাট এদিক থেকে যেহেতু যেহেতু এটা মিথাইল আছে, তার জন্য এদিক থেকে নামকরণটা শুরু করতে হবে। ওকে, তো লংগেস্ট কার্বন চেন কোনটা, লংগেস্ট কার্বন চেন এইটা। তো আমরা যদি এদিক থেকে নামকরণ করি, ওকে আমি জাস্ট শো করছি, যদি এদিক থেকে নামকরণ করি, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। ওকে, তো রুল গুলোর মধ্যে কি ছিল, প্রথমে হচ্ছে ফাইন্ড দ্য লংগেস্ট কার্বন চেন। ওকে, তারপরে আমাকে এমন ভাবে ইন্ডেক্সিংটা করতে হবে যাতে ডবল বন্ডটা কম সংখ্যক, মানে কম ইন্ডেক্স কার্বনের সাথে যুক্ত থাকে। ওকে, তাহলে ডবল বন্ড অর পাই বন্ড গেটস ফার্স্ট প্রায়োরিটি, তার মানে কি, যে লো ইন্ডেক্স কার্বনের সাথে এটা যুক্ত থাকতে হবে ডবল বন্ডকে। তো এখন আমরা যেভাবে নামকরণ করেছি সেইভাবে যদি দেখি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তো এখন ডবল বন্ডটা 3 ইন্ডেক্স কার্বনের সাথে যুক্ত আছে। কিন্তু আমি যদি এদিক থেকে নামকরণ করি, তাহলে কি হবে, এটা 1, এটা 2, 3, 4, 5, রাইট? তাহলে এখন ডবল বন্ডটা 2 ইন্ডেক্স কার্বনের সাথে যুক্ত আছে। ওকে, তো তার ফলে এখন ডবল বন্ডটা কম ইন্ডেক্স কার্বনের সাথে যুক্ত আছে, তার জন্য আমাকে নামকরণটা এইভাবে করতে হবে, এইভাবে আসতে হবে। ওকে,
মানে বেসিক্যালি নামকরণটা আমাকে এইভাবে ফলো করতে হবে। তাহলে 1 2 ওকে। তো এই অনুযায়ী নামকরণটা কি হবে, যে কটা কার্বন আছে, লংগেস্ট কার্বন চেন কটা আছে, মানে লংগেস্ট চেনে কতগুলো কার্বন আছে, 1 2 3 4 5টা। 5টা মানে আমরা তাকে পেন্ট বলবো। এবং এবং এখানে যেহেতু একটা ডবল বন্ড আছে, তাহলে সেটা ইন হবে, লাস্টে ইএনই, ইন যোগ হবে, তাই তো। তো এখন ডবল বন্ডটা 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, এবং ব্রোমিন যে অ্যাটমটা সেটা যুক্ত আছে 4 নাম্বার কার্বনের সাথে, তাই তো। তাহলে এটা প্রথমে লিখতে হবে 4, তারপর ড্যাশ, তারপর ব্রোমোর বিটা ক্যাপিটাল 4 ব্রোমো, তারপর হচ্ছে পেন্ট, যেহেতু 5টা কার্বন আছে, তারপরে হচ্ছে ড্যাশ, তারপর 2 নাম্বার কার্বনের সাথে ডবল বন্ড যুক্ত আছে, তার জন্য ইএনই, ওকে। তো এইভাবে এটার নামকরণ হবে। এবং নামকরণের সময় মনে রাখতে হবে যে যে কোনো নাম্বারের আগে পরে ড্যাশ হবে। মানে প্রথমে যদি নাম্বার দিয়ে শুরু হয়, তাহলে প্রথমে নাম্বার, তারপরে ড্যাশ, তারপরে যে লেটারটা সেটা ক্যাপিটাল লেটার হবে, তারপরে নাম্বারের আগে পরে ড্যাশ হবে। তো এটাই হচ্ছে এর আইইউপিএসি নেম, ওকে। তো এইভাবে আমরা বাকিগুলোকেও প্র্যাকটিস করতে পারবো বেসিক্যালি। যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে এটা হচ্ছে সি এইচ, ডবল বন্ড CH3, এইচ, বিয়ার, এটা এইচ, ওকে। তো এই কম্পাউন্ডের নামকরণ আমি কিভাবে শুরু করব, মানে প্রথমে আমাকে লংগেস্ট কার্বন চেনটা ফাইন্ড করতে হবে। তো লংগেস্ট কার্বন চেন কোনটা হবে, এখানে 1 2 3, মানে এইভাবে একটা সম্ভব, 1 2 3, আবার এইভাবে সম্ভব 1 2 3, ওকে। তো এটার ক্ষেত্রে যেহেতু এইদিকে আমি ডবল বন্ড পাচ্ছি, তো এটা হচ্ছে লংগেস্ট কার্বন চেন হবে, তাই তো, 1 2 3। বাট এক্ষেত্রে আমাকে দেখতে হবে, আমি যদি এদিক থেকে নামকরণ করি 1 2 3, ডবল বন্ড কার্বন অ্যাটমটা 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে, মানে 2 নাম্বার কার্বন, সেখানে ইন্ডেক্সিংটা 2 পড়ছে। কিন্তু আমি যদি এদিক থেকে শুরু করি, তাহলে ডবল বন্ডের কার্বনটা ফার্স্ট ইন্ডেক্স পাচ্ছে, 1 2 3। তো তার জন্য আমাকে ইন্ডেক্সিংটা এই দিক থেকে শুরু করতে হবে। এটা যদি 1, এটা 2, এটা 3, ওকে। মানে বেসিক্যালি এইভাবে ইন্ডেক্সিংটা শুরু করতে হবে। তো এরপর এর আইইউপিএসি নামটা কি, ইজি। কি হবে, কটা লংগেস্ট চেনে কটা কার্বন আছে, একটা দুটো তিনটে, তিনটে কার্বন আছে, তিনটে কার্বন মানে হচ্ছে ট্রাই, ওকে। এখন 2 নাম্বার কার্বন অ্যাটমের সাথে মিথাইল গ্রুপ যুক্ত আছে একটা, এবং 3 নাম্বার কার্বন অ্যাটমের সাথে একটা ব্রোমিন গ্রুপ যুক্ত আছে, ওকে। এখন মিথাইল এম দিয়ে শুরু হয় এবং ব্রোমিন বি দিয়ে শুরু হয়। তার জন্য আমাদের যে ক্যাপিটাল, মানে আমাদের অ্যাকর্ডিং টু আলফাবেট, তাহলে ব্রোমিনটা আগে লিখতে হবে, যেহেতু এটা বি দিয়ে শুরু হচ্ছে, আর মিথাইলটা যেহেতু এম দিয়ে শুরু হচ্ছে, তো এটা আলফাবেটিক্যালি বিটা আমাকে আগে লিখতে হবে। তাহলে কি লিখবো, ব্রোমিনটা 3 নাম্বার কার্বন অ্যাটমের সাথে যুক্ত আছে, তার মানে এটা ব্রোমো 3 ব্রোমো, তারপরে 2, 2 নাম্বার কার্বনের সাথে মিথাইল আছে, 2 মিথাইল ট্রাইন, বা ট্রাই মানে প্রোপিন, তিনটে কার্বন মানে প্রোপিন, ওকে। তো এইভাবে আমাকে আইইউপিএসি নামগুলোকে লিখতে হবে। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে নেচার অফ দ্য সিএক্স বন্ড। মানে যখন কোনো হ্যালো অ্যালকেনস বা হ্যালো অ্যারিনস কম্পাউন্ডে হ্যালোজেন অ্যাটমটা যে কার্বনের সাথে যুক্ত থাকে, মানে সে যে সি এবং এক্স, তো তা সেই বন্ডের নেচার কি, মানে তার চার্জ ইমব্যালেন্স কতটা, সেটা ডাইপোল মোমেন্ট কতটা, এটা, ওকে। নেচার অফ দ্য সিএক্স বন্ড। তো যখন ধরা যাক এটা একটা সিএক্স বন্ড, ওকে, এটা একটা সিএক্স বন্ড। তো এখন এটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম, এক্সটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম। এটা কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, যে কোনো কিছু হতে পারে। তো এখন এই হ্যালোজেন অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিটা এই কার্বন অ্যাটমের থেকে বেশি, তাই তো। ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন অ্যাটম ইজ গ্রেটার দ্যান দ্য কার্বন অ্যাটম। তার ফলে কি হয়, এই এই যে সিএক্স বন্ডের যে ইলেকট্রন, সেটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে কি সে সেই তার সাথে যে অন্য একটা অ্যাটম যে বন্ড করে আছে, সেই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটাকে সেই অ্যাটম যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে নিজের থেকে বেশি করে টেনে রাখবে, ওকে। তো যেহেতু হ্যালোজেন অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই হ্যালোজেন অ্যাটম এই সিএক্স বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টেনে রাখতে চাইবে, বিকজ অফ হায়ার ইলেকট্রোনেগেটিভিটি, ওকে।
তার ফলে কি হয়, এই সিএক্স বন্ডটা একটা পার্সিয়াল চার্জ গেইন করে, মানে এখানে এক্স অ্যাটমটা মানে হ্যালোজেন অ্যাটমটা একটা ডেল্টা মাইনাস চার্জ এবং কার্বন অ্যাটমটা ডেল্টা প্লাস চার্জ গেইন করে। ওকে, তো এটা মানে কি যে একটা চার্জ সেপারেশন ঘটছে, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য এই হ্যালোজেন অ্যাটমটা সিএক্স বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটি সে নিজের দিকে বেশি পরিমাণে টেনে রাখছে। তার ফলে সিএক্স বন্ডটা একটা চার্জ সেপারেশন করছে। হ্যালোজেন অ্যাটমটা ডেল্টা মাইনাস চার্জ, ডেল্টা কেন, ডেল্টা মানে হচ্ছে খুব স্মল কোয়ান্টিটি, তার জন্য আমরা ডেল্টা লিখি। তো ডেল্টা মাইনাস চার্জ গেইন করছে কারণ ইলেকট্রনটাকে সে নিচের দিকে টেনে আনছে বলে। আর কার্বন অ্যাটম থেকে ইলেকট্রন সরে যাচ্ছে, তার জন্য একটা পার্সিয়াল পজিটিভ চার্জ গেইন করছে। তো এই চার্জ সেপারেশনের ফলে কি হচ্ছে, সিএক্স বন্ডটা পোলার ক্যারেক্টার হচ্ছে। ওকে, তো সিএক্স বন্ডটা এটা হচ্ছে চার্জ, একটু চার্জ সেপারেশনের জন্য সিএক্স বন্ডটা কিছুটা মানে পোলার ক্যারেক্টার গেইন করছে। ওকে, নাও এখন হ্যালোজেন অ্যাটমটা আমি কি আছে, মানে ফ্লুরিন আছে না ক্লোরিন আছে না ব্রোমিন আছে না আয়োডিন আছে, তার উপর এর পোলারিটি ডিপেন্ড করবে। কারণ যদি ফ্লুরিন থাকে, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তার জন্য এই সিএক্স বন্ডের চার্জ সেপারেশনটা অনেকটা বেশি ঘটবে, তার ফলে তার পোলারিটি বেশি হবে। ওকে, এরপর ফ্লুরিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17-এ আছে। তো ওপর থেকে নিচের দিকে আমি যখন আসছি, তখন তার যে আউটার মোস্ট ইলেকট্রন সেল মানে তার যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা এক একটা করে বাড়ছে। সেটা ইনক্রিজ করার ফলে এর সাইজটাও বাড়ছে। ফ্লুরিন হচ্ছে সব থেকে ছোট, সাইজটা ইনক্রিজ করছে। ওকে, ফ্লুরিন হচ্ছে সব থেকে ছোট, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন। তো আয়োডিন হচ্ছে সব থেকে বিগার। তো ওই আউটার মোস্ট সেলের মানে সেলের সাইজটা বাড়ার জন্য, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা করে বাড়ার জন্য ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে উপর থেকে নিচে যখন আসছি সাইজটা তার বাড়ছে। সাইজটা বাড়ার ফলে কি হচ্ছে, যে এই যে কার্বন, কার্বন ফ্লুরিন যে বন্ড লেন্থ আর কার্বন আয়োডিনের যে বন্ড লেন্থ, সেটার মধ্যে আমি যদি কম্পেয়ার করি তাহলে কার বন্ড লেন্থ বেশি হবে। বন্ড লেন্থ ধরা যাক এটা একটা কার্বন, এটা কার্বন, আর এটা ধরা যাক ফ্লুরিন। ওকে, তো এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে ফ্লুরিন, তো এটা এরকম একটা বন্ড লেন্থ। আর কার্বন আয়োডিনের ক্ষেত্রে তো কার্বনের সাইজটা সেম আছে কিন্তু আয়োডিনের সাইজটা বড় হয়ে গেছে। এটা কার্বন, এটা আয়োডিন। কার বন্ড লেন্থটা বেশি হবে, বন্ড লেন্থ কার্বন আয়োডিনের বেশি হবে। বন্ড লেন্থ হচ্ছে কার্বন আয়োডিনের গ্রেটার দেন অফ কার্বন ফ্লোরিন। ওকে, কারণ আয়োডিনের সাইজের বড় হওয়ার জন্য কার্বন আয়োডিনের বন্ড লেন্থটা কার্বন ফ্লোরিনের বন্ড লেন্থের থেকে বেশি হবে। ওকে, তো বন্ড লেন্থের সাথে এরপর কিন্তু অনেক মানে বন্ড এনথালপি, ডাইপোল মোমেন্ট, এগুলো কিন্তু এই সবকিছু রিলেটেড। যেরকম আমরা যদি আহ বিভিন্ন সিএস মানে কার্বন ফ্লোরিন, কার্বন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের বন্ড লেন্থ, বন্ড এনথালপি মানে ওই বন্ডটাকে ব্রেক করতে কতটা এনার্জি লাগবে সেগুলো, তারপর যদি ডাইপোল মোমেন্টের আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো যে কার্বন ফ্লুরিন, তারপর কার্বন ব্রোমিন, মানে এটা বেসিক্যালি CH3F, CH3, Cl, CH3Br, CH3I। ওকে, দেন এটা হচ্ছে বন্ড লেন্থ, তারপর তারপর ডাইপোল মোমেন্ট। তো CH3F মানে কার্বন ফ্লুরিনের যে বন্ড লেন্থ সেটা হচ্ছে 139, এটা পিকোমিটারে, বন্ড লেন্থটা হচ্ছে পিকোমিটারে। ওকে, 139, তারপরে এটা হচ্ছে 178, তারপরে এটা হচ্ছে 193, আর কার্বন আয়োডিনের হচ্ছে 214। তাহলে যত আমি নিচের দিকে আসছি, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ধীরে ধীরে সাইজটা বাড়ছে, হ্যালোজেন অ্যাটমের সাইজটা বাড়ছে, তারপরে বন্ড লেন্থও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। প্রথমে হচ্ছে 139 পিকোমিটার ইন কার্বন ফ্লুরিন টু 214 পিকোমিটার ইন কার্বন আয়োডিন। তো এখন বন্ড লেন্থ যত বাড়ছে তো বন্ড এনথালপি ধীরে ধীরে কমতে থাকবে। কারণ কি, কারণ এই বন্ডটাকে ব্রেক করতে মানে যার যত বেশি বন্ড লেন্থ হবে সেই বন্ডকে ব্রেক করতে তত কম এনার্জি লাগবে। ওকে, তার জন্য এই কার্বন ফ্লোরিন টু কার্বন ক্লোরিন টু কার্বন ব্রোমিন টু কার্বন আয়োডিন বন্ড লেন্থটা যত ইনক্রিজ করছে, তাদের বন্ড এনথালপিটাও কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ করবে। ওকে, এখন ডাইপোল মোমেন্ট আমরা যদি দেখি, এটা কিন্তু ডিবাই আছে। ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে ডিবাই। তো কার্বন ফ্লুরিনের ক্ষেত্রে এটা হচ্ছে 1.847,
কার্বন ক্লোরিনের ক্ষেত্রে 1.860, তারপর 1.830 কার্বন ব্রোমিন, আর কার্বন আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে 1.636। তো কার্বন আয়োডিন, যেহেতু আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, তো কার্বন আয়োডিনের ক্ষেত্রে বন্ড ডাইপোল মোমেন্টটাও কিন্তু কম, কারণ এদের মধ্যে চার্জ সেপারেশনটা কিন্তু অতটা ভালো ঘটছে না। তো কার্বন ফ্লুরিন এবং কার্বন ক্লোরিনের আমরা দেখতে পাচ্ছি তাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য তাদের চার্জ সেপারেশনটাও কিন্তু ভালো হয় কার্বন CX বন্ডের। তার ফলে তাদের ডাইপোল, তাহলে পার্সিয়াল চার্জ যত বেশি গেইন করতে পারবে তাদের ডাইপোল মোমেন্টটাও তত বেশি হবে। ওকে, না এরপর হচ্ছে মেথড অফ প্রিপারেশন, মানে এই যে হ্যালোজেন কম্পাউন্ড এদেরকে আমরা কিভাবে প্রডিউস করব, ওকে, কি করে প্রিপেয়ার করব। নাও আমরা অ্যালকিল হ্যালাইড মানে কি, মানে আর এক্স বেসিক্যালি, মানে আর মানে অ্যালকিল হ্যালাইড মানে অ্যালকিল ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড। এদেরকে আমরা কি করে প্রিপেয়ার করতে পারি, এদেরকে আমরা অ্যালকোহল থেকে প্রিপেয়ার করতে পারি। অ্যালকোহলের সাথে মানে SOCl2 বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি আমরা, বা সালফিউরিক অ্যাসিড ইত্যাদি অ্যাড করে, বা ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড ইত্যাদি আমরা অ্যাড করে, মানে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিল হ্যালাইড কিন্তু প্রিপেয়ার করতে পারি। ওকে, সো অ্যালকিল হ্যালাইড মানে আর এক্স ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম অ্যালকোহল, মানে হচ্ছে ROH থেকে। তো আর কি করে, মানে বেসিক্যালি এই যে অ্যালকোহল আছে আর ও এইচ এর এই হাইড্রক্সিল গ্রুপকে আমি রিপ্লেস করব হ্যালোজেন অ্যাটম দিয়ে। ওকে, সেটা কি করে করব, সেটা করার জন্য আমরা বিভিন্ন ওই অ্যালকোহলের সাথে ROH এর সাথে বিভিন্ন কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করতে পারি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বা কোনো সোডিয়াম ব্রোমাইড বা সোডিয়াম আয়োডাইড সল্ট বা ফসফরাস পেন্টাক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড, SOCl2, এগুলো আমরা অ্যাড করতে পারি। কি করে সেটা হয়, কারণ ধরা যাক এই ROH অ্যালকোহল আছে, অ্যালকোহলের সাথে আমি ধরা যাক RCl তৈরি করতে চাইছি। এটা হচ্ছে অ্যালকোহল আছে, অ্যালকোহল থেকে এটা হচ্ছে ক্লোরাইড, অ্যালকিল ক্লোরাইড আমি তৈরি করতে চাইছি। তো কি করে করব, এখানে যদি ROH এর সাথে ধরা যাক আমরা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ইউজ করছি ইন দ্য প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড ক্যাটালিস্ট। তো এই অ্যাসিড ইউজ করার ফলে কি হয়, অ্যাসিড তো কি করে H প্লাস প্লাস Cl মাইনাস সলিউশনে এটা H প্লাস দান করে। তো যখন এটা H প্লাস সলিউশনে আসছে, তখন এই অ্যালকোহলের, এটা তো OH এর লোন পেয়ার আছে, তো এটা H প্লাস এর সঙ্গে এভাবে রিয়াকশন করে, দিয়ে কি করে যে ROH2 প্লাস হয়ে গেল। ওকে, না ROH2 প্লাস যখনই হয়ে গেল, তখন এটা জল হিসাবে বেরিয়ে পড়তে চাইবে। ওকে, তো এটা -H2 হিসাবে বেরিয়ে পড়তে চাইবে, তখন এটা R প্লাস প্লাস H2 হয়ে গেল। এখন R প্লাসটা এখন বাইরের সলিউশনের বাইরে Cl মাইনাস আছে, তো তো Cl মাইনাস এই R প্লাসের সাথে রিয়াক্ট করে RCl তৈরি করবে। ওকে, তো এজন্যই আমরা অ্যালকোহলের সাথে বিভিন্ন কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করে আমরা অ্যালকিল ক্লোরাইড বা মানে অ্যালকিল হ্যালাইড আমরা প্রিপেয়ার করতে পারি। ওকে, কারণ কি, কারণ কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করার ফলে সেটা H প্লাস দান করে, এবং H প্লাস এই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে আহ সাইড প্রোডাক্ট হিসাবে জল এবং অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারে। মানে বেসিক্যালি মেকানিজমটা মোটামুটি ভাবে এরকমই ফলো করে। তারপর আমরা অ্যালকোহলের সাথে আমরা SOCl2, থায়োনিল ক্লোরাইড, এটাও কিন্তু ইউজ করে আমরা অ্যালকিল ক্লোরাইড RCl প্লাস HCl প্লাস SO2, মানে এখান থেকেও কিন্তু আমরা অ্যালকিল ক্লোরাইড প্রডিউস করতে পারি। কি করে, এবং এটাই কিন্তু মোটামুটি অ্যালকিল ক্লোরাইড তৈরির জন্য এটা কিন্তু ফেভারেবল, মানে এটা হচ্ছে একটা ফেভারেবল প্রসিডিওর ইউজিং SOCl2। কেন, এর যদি আমি রিয়াকশনটা দেখি, মানে এর যদি মেকানিজমটা দেখি, তো SOCl2 কি, থায়োনিল ক্লোরাইড S ডবল বন্ড O Cl প্লাস ROH আছে, অ্যালকোহল আছে। তো এর যে লোন পেয়ারটা অক্সিজেনের, সেটা সালফারের যে ভ্যাকেন্ট 3D অরবিটাল আছে সেখানে দান করে। ওকে, দিয়ে কি করছে, Cl OH প্লাস আর OH প্লাস আর দিয়ে
যখন এটা অ্যাটাক করছে এই এস ডবল বন্ড ওর যে একটা ইলেকট্রন, মানে একটা বন্ডের যে ইলেকট্রন সেটা ও মাইনাস হিসাবে এভাবে চলে আসবে। ওকে, নাও এখান থেকে কি হয়, এখান থেকে এই মাইনাস চার্জটা আবার এখানে ডবল বন্ড ফর্ম করবে, মানে সালফারের ভ্যাকেন্ট 3D তে আবার দেবে, দিয়ে ডবল বন্ড ফর্ম করবে, দিয়ে একটা ক্লোরিন Cl মাইনাস হিসাবে বাইরে বের করে দেবে, এবং একটা এইচ প্লাস এখান থেকে বাইরে বেরিয়ে যাবে, এটা মাইনাস এইচ প্লাস হয়ে যাবে এবং এটা মাইনাস Cl মাইনাস হয়ে যাবে। ওকে, কারণ কি, কারণ অক্সিজেন অলরেডি প্লাস হয়ে আছে, তো এখান থেকে এইচ প্লাস একটা যদি বেরিয়ে যায়, মানে এখানে কি অক্সিজেন অলরেডি প্লাস হয়ে আছে, এখান থেকে একটা এইচ প্লাস যদি বেরিয়ে যায় তাহলে অক্সিজেন প্লাসটা ফুলফিল হয়ে যাবে, মানে ইলেকট্রন প্লাসে চলে আসবে, তারপর অক্সিজেন নিউট্রাল হয়ে যাবে। ওকে, তো তার জন্য এটা এখন কি হলো, এখন এস ডবল বন্ড ও Cl ও আর প্লাস এইচ প্লাস, এবং এই যে এইচ প্লাস বেরিয়েছিল এবং এই যে Cl মাইনাস বেরিয়েছিল, দুটো একসাথে যোগ হয়ে HCl ফর্ম করবে। ওকে, নাও এটা তো হলো, এরপরে মেকানিজমটি কি, এরপরে এইচ অক্সিজেনের লোন পেয়ারটা সেটা এইভাবে দেবে সালফারের 3D তে, ভ্যাকেন্ট 3D তে, এবং ক্লোরিনকে এভাবে বের করে দেবে। ওকে, ওকে, তো এটা কি হলো, এস ডবল বন্ড ও ডবল বন্ড ও আর প্লাস প্লাস Cl মাইনাস, এখন এই Cl মাইনাসটা এই আর এর সাথে বিক্রিয়া করবে, আর এর সাথে, মানে আর এখন এটা অক্সিজেনটা যেহেতু প্লাস হয়ে আছে, তো এটা ইলেকট্রোপজিটিভ, মানে Cl মাইনাসটা এই আর এর সাথে রিয়াকশন করে, মানে কার্বন অ্যাটমকে অ্যাটাক করে একে নিউট্রাল করে দেবে এবং আর Cl ফর্ম করবে। ওকে, তো এখান থেকে কি হলো, আর Cl প্লাস SO2 প্রডিউস হচ্ছে, SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা গ্যাস হিসাবে বেরিয়ে চলে যাবে। তাহলে টোটাল যে রিয়াকশনটা হলো সেটা কি হলো, যে প্রথমে অ্যালকোহল নিয়েছিলাম, তার সাথে থায়োনিল ক্লোরাইড নিয়েছিলাম, সেখান থেকে কি হলো, আর অ্যালকিল হ্যালাইড অ্যালকিল ক্লোরাইড তৈরি হলো, প্লাস SO2 তৈরি হলো, প্লাস HCl তৈরি হলো। ওকে, তো এটা হচ্ছে টোটাল রিয়াকশন। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালকিল ক্লোরাইড তো এখানে তৈরি হলো অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড, তার সাথে থায়োনিল ক্লোরাইড ইউজ করার ফলে SO2 অ্যাজ এ বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং HCl তৈরি হচ্ছে। এই দুটো SO2 তো গ্যাস হিসাবে বেরিয়ে চলে যাচ্ছে রিয়াকশন বিকার থেকে, তার ফলে কি হয়, এই প্রোডাকশনটা অনেকটা বেশি ফিজিবল হয়। কেন, লা শাতিলের প্রিন্সিপাল অনুযায়ী এটা তো, এগুলো তো রিয়াক্ট্যান্ট, আর এই দুটো এগুলো হচ্ছে প্রোডাক্ট। তো এখন যখনই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, প্রোডাক্ট সাইড থেকে SO2 এবং SO2 যদি বেরিয়ে চলে যায়, তাহলে রিয়াকশনটা ডান দিকে এগোতে থাকবে লা শাতিলের প্রিন্সিপাল অনুযায়ী। তার জন্য এটার প্রোডাকশনটা অনেকটা ইজি হয়। ওকে, তার জন্য অ্যালকিল ক্লোরাইড তৈরি করার জন্য আমরা থায়োনিল ক্লোরাইড বেশি ইউজ করি। নাও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট টাইপস অফ কার্বন। তো যদি প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহল নিই, মানে আমাকে যদি বলে যে প্রাইমারি এবং সেকেন্ডারি হ্যালাইড তৈরি করতে, তাহলে আমাকে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহল নিতে হবে। তো প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহল নিই, তার সাথে আমাকে কিন্তু, মানে HCl যদি আমরা ইউজ করি তাহলে আমাকে ক্যাটালিস্ট ইউজ করতে হবে, মানে আমরা যে জিঙ্ক ক্লোরাইড একটা ক্যাটালিস্ট ইউজ করি, বাট টার্সিয়ারি অ্যালকোহলের সাথে কিন্তু কোনো ক্যাটালিস্ট ইউজ করার দরকার হয় না, জাস্ট আমরা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি রুম টেম্পারেচারে যদি সেক করি, মানে টার্সিয়ারি অ্যালকোহল প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রুম টেম্পারেচারে আমরা একটা বিকারে নিয়ে যদি সেক করি, তাহলেই টার্সিয়ারি অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়ে যায়। ওকে, এটা কেন, কারণ রিঅ্যাক্টিভিটি, তাহলে বেসিক্যালি 1 ডিগ্রি অ্যান্ড সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, এর সাথে কিন্তু আমাকে HCl প্লাস কোনো ক্যাটালিস্ট ইউজ করতে হয়, জেনারেলি জিঙ্ক ক্লোরাইড ইউজ করা হয়। ওকে, দেন আমরা হ্যালাইডটা পাই, মানে ক্লোরাইডটা পাই। কিন্তু টার্সিয়ারির সাথে আমি যদি কনসেন্ট্রেটেড HCl কে যদি রুম টেম্পারেচারে আমরা যদি সেক করি, মানে একটা বিকারে নিয়ে আমরা যদি জাস্ট এরকম ভাবে সেক করি, তাহলে কিন্তু সেখান থেকে আমি হ্যালাইডটা পেয়ে যাব। কারণ এই টার্সিয়ারি অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটিটা অনেকটা বেশি, মানে টার্সিয়ারি কার্বনের যে রিঅ্যাক্টিভিটি, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, সেটা হচ্ছে টার্সিয়ারি কার্বনের, টার্সিয়ারি অ্যালকোহলের সব থেকে বেশি, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে প্রাইমারি। ওকে, এটা কেন, কারণ আমরা যখন হাইড্রোক্লোরিক, আমরা তো অ্যাসিড ইউজ করছি, আমি যখন এই যে মেকানিজমটা আমি যখন দেখিয়েছিলাম অ্যালকোহলের সাথে অ্যাসিড নিলে কি হয়, তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, আর প্লাস একটা তৈরি হচ্ছে, বুঝেছেন,
আর প্লাস একটা তৈরি হচ্ছে, এটা তো একটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে কি, কার্বনের উপর পজিটিভ চার্জ, কার্বনের সাথে কার্বনের ক্যাটায়ন মানে কার্বোক্যাটায়ন। তো যখন এই আর প্লাসটা তৈরি হচ্ছে মানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তো এটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। মানে এই কার্বোক্যাটায়ন তৈরির যে পদ্ধতিটা, স্টেপটা, সেটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। মানে এই তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন, কার কার্বোক্যাটায়ন তাড়াতাড়ি তৈরি হবে তার উপর ডিপেন্ড করবে তার হ্যালাইড বা ক্লোরাইডটা কত তাড়াতাড়ি তৈরি হবে। তো মানে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি হ্যালাইড বা ক্লোরাইডটা তৈরি হবে। তো এখন, তো এই যে অর্ডারটা ডিপেন্ড করছে, এই অর্ডারটা কিন্তু ডিপেন্ড করছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। ওকে, নট থার্ড ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেক বেশি কম্পেয়ার টু সেকেন্ড ডিগ্রি, কম্পেয়ার টু প্রাইমারি। তার জন্য এই টারসিয়ারি অ্যালকোহলের সাথে অ্যালকোহল নিয়ে মানে অ্যালকিল ক্লোরাইড তৈরিটা অনেকটা বেশি ইজি কম্পেয়ার টু সেকেন্ডারি, কম্পেয়ার টু প্রাইমারি। ওকে, এখন এই টারসিয়ারি কার্বোক্যাটায়ন কেন বেশি স্টেবল, সেটার জন্য অনেক রিজন আছে। যেরকম একটা রিজন হচ্ছে হাইপার কনজুগেশন বা পজিটিভ আর এফেক্ট বা আই এফেক্ট। তো টারসিয়ারি কার্বোক্যাটায়ন কোনটা, এটা হচ্ছে সি প্লাস, এটা হচ্ছে সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, এটা টারসিয়ারি কার্বোক্যাটায়ন। সেটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন কিরকম, এটা সিএইচ থ্রি, এটা সিএইচ থ্রি, এটা এইচ, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর প্রাইমারি কার্বোক্যাটায়ন হচ্ছে সি, সিএইচ থ্রি, এইচ, এইচ প্লাস, এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। তো এটার এই যে প্লাস সিএইচ থ্রি মিথাইল গ্রুপ যে আছে, মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য টারসিয়ারি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল। ওকে, তো এইগুলো পরে স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন পরে আমরা পড়বো। তো বেসিক্যালি এই যে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটিটা, সেটা কিন্তু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে। তারপর আরো এরকম ভাবে আমরা হাইড্রোকার্বন থেকে হ্যালো হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি, সেটা হচ্ছে ফ্রম ফ্রি রেডিকেলস। তো এটা হচ্ছে ফ্রম অ্যালকোহল থেকে, মেথড অফ প্রিপারেশন এটা হচ্ছে ফ্রম অ্যালকোহল থেকে। ওকে, এরপর আমরা হচ্ছে ফ্রম হাইড্রোকার্বন থেকে। ওকে, তো হাইড্রোকার্বন থেকে কিভাবে, এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল জেনারেশনের মাধ্যমে। ফ্রি র্যাডিক্যাল জেনারেশন মানে আমরা যদি কোনো হাইড্রোকার্বন নিই, তারপরে যদি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি নিই, তাকে যদি আমি ইউভি লাইটের মধ্য দিয়ে যদি এক্সপোজ করি, ওকে, ইউভি লাইটে রেখে তাকে যদি ইউভি লাইট তার উপর যদি ফেলি, তো মানে বেসিক্যালি কি বলতে চাইছি, এটা হচ্ছে ধরা যাক সিএইচ থ্রি, সিএইচ থ্রি ইথেন নেওয়া হয়েছে, তার সাথে ধরা যাক আমি ক্লোরিন নিয়েছি, দিয়ে আমি ইউভি লাইট পাস করছি বা ইউভি লাইটের মধ্যে আমি এটাকে রেখেছি, মানে ইউভি লাইট এই মিক্সারটার উপর আমি ফেলছি ক্লোরিন নিয়ে। তো ইউভি লাইটের উপস্থিতিতে ক্লোরিন কি হবে, ক্লোরিন র্যাডিক্যাল তৈরি হবে, Cl2। সেটা ইন প্রেজেন্স অফ ইউভি লাইট, সেটা কি হয়, এই ক্লোরিন ক্লোরিন যে বন্ড আছে না, ক্লোরিন ক্লোরিন বন্ডটা ব্রেক করে, হোমোজিনিয়াসলি ব্রেক করে সিএল র্যাডিক্যাল তৈরি করে, দুটো ক্লোরিন র্যাডিক্যাল তৈরি করবে। এবং এই যে সিএইচ থ্রি, সিএইচ থ্রি এর মধ্যে আছে, তো এটা বেসিক্যালি এই যে সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, সিএইচ থ্রি, CH2H, এটাও কিন্তু ইউভি লাইটের উপস্থিতিতে হোমোজিনিয়াসলি ব্রেক করতে পারে। ওকে, তো এই যে হোমোজিনিয়াস ব্রেক হচ্ছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে লিখি জেনারেলি, মানে যদি কোনো বন্ড হয় এরকম, মানে ধরা যাক এ বি বন্ড আছে, সেটা যদি হোমোজিনিয়াসলি ব্রেক করে, হোমোজিনিয়াস মানে এই যে একটা বন্ডে, একটা সিঙ্গেল বন্ডে তো দুটো ইলেকট্রন আছে, হোমোজিনিয়াস ব্রেকিং মানে হচ্ছে একটা ইলেকট্রন একটা অ্যাটমের কাছে যাবে আর একটা ইলেকট্রন আর একটা অ্যাটমের কাছে যাবে, সেটাকে আমরা এইভাবে ডিনোট করি সিঙ্গেল অ্যারো দিয়ে। ওকে, এটা হচ্ছে হোমোজিনিয়াস ব্রেকিং। তো এইভাবে এটা এটা এখান থেকে কি হবে, এখান থেকেও র্যাডিক্যাল তৈরি হবে, CH3, CH2 র্যাডিক্যাল প্লাস এইচ র্যাডিক্যাল। ওকে, দেন এই CH3, CH2 র্যাডিক্যালটা আবার এই ক্লোরিন র্যাডিক্যালের সাথে যুক্ত হয়ে তারা CH3, CH2, Cl তৈরি করে। তো এই যে ফ্রি র্যাডিক্যাল প্রসেসটার কিন্তু তিনটে স্টেপ আছে জেনারেলি, এটা হচ্ছে থ্রি স্টেপসে হয়। একটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশন স্টেপ মানে হচ্ছে যেখানে ইউভি লাইটের উপস্থিতিতে র্যাডিক্যাল গুলো ফর্ম হয়, মানে ওই রিয়াকশনটাকে ইনিশিয়েট করার জন্য প্রথমে তো র্যাডিক্যাল ফর্ম হতে হবে। তো ইনিশিয়েশন স্টেপে সেই র্যাডিক্যালটা ফর্ম হয়।
সেকেন্ড স্টেপ হচ্ছে প্রোপাগেশন। তো এই র্যাডিক্যালটা যখনই ফর্ম হয়ে গেল, মানে ইনিশিয়েশন স্টেপে যখনই এটা র্যাডিক্যাল ফর্ম হয়ে গেল, এটা হচ্ছে র্যাডিক্যাল ফর্মেশন। র্যাডিক্যাল যখনই ফর্ম হয়ে গেল, প্রোপাগেশন স্টেপে সেই দুটো র্যাডিক্যাল মানে একে অপরের সাথে রিয়াকশন করে বা সেটা কোনো একটা র্যাডিক্যাল আবার পিওর হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বনের সাথে রিয়াক্ট করে সেটা মানে এই অ্যালকিল ক্লোরাইড তৈরি করে, অ্যালকিল হ্যালাইড তৈরি করে। মানে এটা বেসিক্যালি রিয়াকশনটা প্রোপাগেট হচ্ছে, রিয়াকশনটা প্রসিড করছে। ওকে। আর থার্ড স্টেপে যেটা, সেটা হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন স্টেপে কি হচ্ছে, রিয়াকশনটা টার্মিনেট হয়, মানে রিয়াকশনটা তো এই ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন, র্যাডিক্যাল হচ্ছে খুব রিয়াক্টিভ হয়। তো র্যাডিক্যালটাকে টার্মিনেট করতে হবে, তো মানে দুটো র্যাডিক্যাল একে অপরের সাথে কোলাইড করে একে অপরের সাথে বন্ড করে সেটা নিউট্রাল কম্পাউন্ড তৈরি করে, তখন এই রিয়াকশনটা টার্মিনেট হয়ে যায়। যেমন ক্লোরিন ক্লোরিনের সাথে রিয়াক্ট করে ক্লোরিন র্যাডিক্যাল আর একটা ক্লোরিন র্যাডিক্যালের সাথে রিয়াক্ট করে Cl2 হয়ে গেল, অথবা কোনো একটা র্যাডিক্যাল হাইড্রোকার্বন আরেকটা র্যাডিক্যাল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়ে গেল। তো এইভাবে রিয়াকশনটা টার্মিনেট হয়। ওকে। তো এই তিনটে স্টেপে কিন্তু এই ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে আমরা অ্যালকিল ক্লোরাইড তৈরি করি। মানে বেসিক্যালি তিনটে স্টেপ ফলো করে, ইনিশিয়েশন, প্রোপাগেশন এবং টার্মিনেশন। ইনিশিয়েশন স্টেপে সেটা র্যাডিক্যাল ফর্মেশন হচ্ছে, প্রোপাগেশন স্টেপে রিয়াকশনটা প্রোপাগেট করছে, টার্মিনেশন স্টেপে রিয়াকশনটা টার্মিনেট হচ্ছে। তো এই যে এই ফ্রি র্যাডিক্যাল যে রিয়াকশন, ফ্রি র্যাডিক্যাল যে মেকানিজম, ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের কিন্তু টার্ন ওভার নাম্বার মানে কোয়ান্টাম ইল্ড কিন্তু অনেকটা বেশি। কোয়ান্টাম ইল্ড মানে কি, মানে আমরা কতটা রিয়াক্টর নিয়েছি এবং কতটা প্রোডাক্ট পাচ্ছি, তার যে রেশিও সেটা হচ্ছে কোয়ান্টাম ইল্ড। তো বেসিক্যালি এটা একটা সাইক্লিক প্রসেস, মানে যখন একটা টার্মিনেশন হচ্ছে, টার্মিনেশন থেকে আবার যদি ইউভি লাইটের উপস্থিতি, সেটা আবার ইনিশিয়েশন হতে পারে, দিয়ে আবার প্রোপাগেশন হতে পারে, আবার টার্মিনেশন হতে পারে, আবার ইনিশিয়েশন হতে পারে, তাই তো? তো এই সাইক্লিক প্রসেসটার জন্য মানে আমরা কম রিয়াক্ট্যান্ট থেকে অনেক বেশি প্রোডাক্ট, অনেক বেশি সাইকেলে আমরা প্রোডাক্টটা পেতে পারি। তার জন্য এর কোয়ান্টাম ইল্ডটা কিন্তু অনেকটা বেশি হয় ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে। তো তো এটার যে আহ, সুবিধা, গুড থিং, এটা হচ্ছে হাই কোয়ান্টাম ইল্ড। ওকে। তো আরেকটা ব্যাড, বাট এটার যে লিমিটেশন, এটার যে ব্যাড থিং, সেটা কি, সেটা হচ্ছে এই ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে এই র্যাডিক্যাল যেহেতু তৈরি হচ্ছে এবং র্যাডিক্যাল যেহেতু একটা রিয়াক্টিভ স্পিসিস, তো সেখান থেকে আমরা অনেক রকম আনডিজায়ার্ড প্রোডাক্ট পেতে পারি। ওকে। তো আমি আমি এক্সাম্পল দিয়ে বলছি, তো এটা হচ্ছে আনডিজায়ার্ড প্রোডাক্ট মিক্সচার আমরা পাই ডিউ টু হাই রিঅ্যাক্টিভিটি অফ ফ্রি র্যাডিক্যাল। কিরকম, ধরা যাক আমরা নিচ্ছি CH3, CH2, CH2, CH3। তো আমার ধরা যাক চাই শুধুমাত্র মোনো হ্যালো অ্যালকেন, মানে এই হাইড্রোকার্বনে আমরা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমি একটা ক্লোরিন ঢোকাতে চাই। ওকে। মোনো হ্যালো অ্যালকেন চাই, কিন্তু এই ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে আমরা কিন্তু পলি হ্যালো অ্যালকেনও পেতে পারি, মানে এই প্রোডাক্ট মিক্সচারে অনেক রকম অ্যালকেন কিন্তু, হ্যালো অ্যালকেন কিন্তু থাকতে পারে। কিরকম, আমরা যদি এটাকে ক্লোরিন এবং ইউভি লাইট যদি দিই, তাহলে দু রকমের আমরা প্রোডাক্ট পেতে পারি। একটা তো CH3, CH2, CH2, CL, এই একটা প্রোডাক্ট হলো যেটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, এটা কিন্তু ডিজায়ার্ড প্রোডাক্ট। তাছাড়াও এটাও আমরা পেতে পারি CH3, CHCl, CH2, CH3, এটা কিন্তু আমাদের আনডিজায়ার্ড প্রোডাক্ট। তো প্রোডাক্ট মিক্সচারে কিন্তু এইরকম দুটো কম্পাউন্ড আমরা পেয়ে যাব। এছাড়াও এটা তো শুধুমাত্র মোনো হ্যালো অ্যালকেন, এছাড়াও কিন্তু একাধিক হ্যালোজেন অ্যাটম বা একাধিক ক্লোরিন অ্যাটম যুক্ত আমরা হ্যালো অ্যালকেনও কম্পাউন্ড হিসেবে পেতে পারি। মানে মোনো হ্যালো অ্যালকেন পলি হ্যালো অ্যালকেনের একটা মিক্সচার হিসেবে চলে আসে। তো সেগুলোকে সেপারেট করা অনেক বেশি অসুবিধা, তার জন্য ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে এটাই হচ্ছে লিমিটেশন। ওকে। যা আনডিজায়ার্ড আমরা প্রোডাক্ট মিক্সচার পেয়ে থাকি, মানে প্রোডাক্ট মিক্সচারে আনডিজায়ার্ড প্রোডাক্ট পেয়ে থাকি। নাও থার্ড যে মেথড হাইড্রোকার্বন থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করার, সেটা হচ্ছে আহ বা অ্যারাইল হ্যালাইড তৈরি করার, সেটা হচ্ছে বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এটা কিন্তু অ্যারাইল হ্যালাইড তৈরি করা হয় এখান থেকে। ওকে। অ্যারাইল হ্যালাইড মানে যেটা হচ্ছে একটা বেঞ্জিন রিং, মানে আর যেখানে একটা হচ্ছে বেঞ্জিন গ্রুপ। ওকে। তো অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল ব্রোমাইড, অ্যারাইল ক্লোরাইড, অ্যারাইল ব্রোমাইড ইত্যাদি ইজিলি প্রিপেয়ার করা যায় এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে। তো এখানে কি করা হয়, এখানে প্রথমে ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি বা আয়োডিন ইত্যাদি নেওয়া হয়,
তার সাথে একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, লুইস অ্যাসিড ক্যাটালিস্ট জেনারেলি ইউজ করা হয়। লুইস অ্যাসিড ক্যাটালিস্ট মানে কি? লুইস অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করা হয় মানে আমরা প্রথমে কি নেবো, প্রথমে কোন একটা আর গ্রুপ নেবো, যেটা হচ্ছে আর হচ্ছে কোন একটা অ্যারাইল গ্রুপ বা হাইড্রোকার্বন, মানে অ্যারাইল হাইড্রোকার্বন। তার সাথে আমরা ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন ইত্যাদি নেবো, দিয়ে তার সাথে আমরা লুইস অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করা হয়, দিয়ে সেখান থেকে আমরা আর সিএল বা আর বিআর বা আর আই ইত্যাদি আমরা পেয়ে থাকি। ওকে, তা লুইস অ্যাসিড ক্যাটালিস্ট আমরা তাদেরকে বলি যে সমস্ত কম্পাউন্ড লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে, মানে যাদের ফাঁকা অরবিটাল আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে, তারা অপরের লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে, তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড ক্যাটালিস্ট। ওকে, নাও এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ধরা যাক আমি লুইস অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে আয়রন, জিঙ্ক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি আমরা ইউজ করি। ওকে, আয়রন ক্লোরাইড মানে আয়রন মানে শুধুমাত্র আয়রন বা আয়রন ক্লোরাইড FeCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 ইত্যাদি আমরা ইউজ করি। তো ধরা যাক প্রথমে আমরা টলুইন নিয়েছি, CH3, এখান থেকে আমাকে তৈরি করতে হবে CH2Cl, বেঞ্জাইল ক্লোরাইড। না, এখান থেকে আমাকে, এটা তো ইজি অনেকটা, এটা থেকে আমাকে জাস্ট অর্থ এবং মেটা টলুইন তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আমি যদি X2 মানে কোনো একটা হ্যালোজেন, তার সাথে যদি ক্যাটালিস্ট হিসেবে আয়রন আর ডার্ক কন্ডিশনে থাকে, তো এটা এখান থেকে আমরা অর্থ প্লাস মেটা হ্যালো, মানে এটা হচ্ছে অর্থ পজিশন, এটা যদি CH3 হয় তার রেসপেক্টে এটা হচ্ছে অর্থ পজিশন, আর এটা যদি CH3 হয় এর রেসপেক্টে এটা হচ্ছে মেটা পজিশন। তো বেসিক্যালি অর্থ এবং মেটা পজিশনে আমি এক্সটা পেতে পারি, এবং এই আমি যদি শুধুমাত্র অর্থ বা কোন একটা মেটা চাই, তাহলে এইখান থেকে এই দুটোকে কিন্তু সেপারেট করা অনেকটা ইজি, কারণ তাদের মেল্টিং পয়েন্টটা ডিফারেন্স, এদের মেল্টিং পয়েন্টের অনেকটা ডিফারেন্স থাকার জন্য এই দুটো থেকে আমি শুধুমাত্র অর্থ বা শুধুমাত্র মেটাকে আমি সহজেই সেপারেট করতে পারবো, মানে একটাকে আমি ভেপারাইজ করে দিয়ে, একটাকে আমি উড়িয়ে দিয়ে আর একটা প্রেসিপিটেট হিসেবে পড়ে যাবে বা আরেকটা সলিউশনে থেকে যাবে, এই দুটোকে সেপারেট আমরা ইজিলি করতে পারবো। তো বেসিক্যালি এদের এদের যে মেকানিজম, এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের যে মেকানিজম, সেটা কি কি মেকানিজম ফলো করে। তো ধরা যাক প্রথমে আমরা বেঞ্জিন নিয়েছি, তার সাথে ধরা যাক X2 মানে এক্স এক্স নিয়েছি এবং কোন একটা লুইস অ্যাসিড ক্যাটালিস্ট, ধরা যাক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিয়েছি, লুইস অ্যাসিড ক্যাটালিস্ট, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটাল আছে, তো তারপরে অন্যের লোন পেয়ারকে সে অ্যাকসেপ্ট করতে পারে, এটা একটা লুইস অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করে, এটা একটা বেসিক্যালি লুইস অ্যাসিড। ওকে, নাও এই যে এক্স এর যে লোন পেয়ার, এটা অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটালে দেবে, দিয়ে কি করে, দিয়ে প্লাস এক্স এক্স দিয়ে AlCl3 মাইনাস, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, X+AlCl3 মাইনাস, অ্যালুমিনিয়াম লোন পেয়ার নিচ্ছে তার মানে এটা মাইনাস হবে, এবং এর সাথে আমি এরপর বেনজিন আছে রিয়াক্ট্যান্ট মিক্সচারে। তো এখন ধরা যাক এই বেনজিন কি, বেনজিন তো অ্যারোমেটিক, তো এই তিনটে ডবল বন্ড আছে, তিনটে ডবল বন্ড ডিলোকালাইজ, রিং এর মধ্যে ডিলোকালাইজ ডবল বন্ডেড ইলেকট্রন গুলো পাই ডেন্সিটিটা। তো এই ডিলোকালাইজেশনের ফলে এর ইলেকট্রন ডেন্সিটিটা মানে এই এরকম ভাবে তো ডিলোকালাইজড, পুরো রিং এতেই এই পাই ইলেকট্রন গুলো ডিলোকালাইজড। তো এই যে ডিলোকালাইজড ইলেকট্রন ডেন্সিটিটা সে এই এক্স প্লাস কে অ্যাকসেপ্ট করে, দিয়ে এটা AlCl3 হিসাবে চলে আসছে বাইরে। ওকে, দিয়ে কি হয়, দিয়ে এটা অ্যাকসেপ্ট করছে মানে প্লাস তৈরি হবে, মানে বেনজিন নিজের ইলেকট্রন ডেন্সিটি দিয়ে এক্স প্লাস কে অ্যাট্রাক্ট করছে, তার মানে এখানে এক্স হলো, এখানে এইচ হলো, এবং এখানে প্লাস চার্জ ক্রিয়েট হলো, এইখানে প্লাস চার্জ ক্রিয়েট হলো, তাই তো, দিয়ে প্লাস AlCl3 মাইনাস। এরপর কি হবে, এরপর রেজোনেন্স তৈরি করতে পারে, এই যে ডবল বন্ডটা এখানে যেহেতু প্লাস চার্জ আছে, মানে এখানকার পি অরবিটালটা ভ্যাকেন্ট আছে, তো এভাবে ইলেকট্রনটা দিতে পারে, মানে এটা রেজোনেন্স করছে, এখানে 4, তখন এইখানে প্লাস চার্জ জেনারেট হলো, এইটা ডবল বন্ড হলো, এখানে এক্স আছে, এখানে এইচ আছে, দিয়ে এই ইলেকট্রনটা আবার এখানে দিচ্ছে, দিয়ে বেসিক্যালি
এইখানে ডবল বন্ড হচ্ছে, এখানে হচ্ছে এটা এক্স এবং এটা এইচ দিয়ে এখানে প্লাস চার্জটা জেনারেট হচ্ছে। মানে বেসিক্যালি এই এগুলো হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। মানে পজিটিভ চার্জটা পুরো রিং এতে ঘুরছে ডিউ টু রেজোনেন্স উইথ দ্য পাই ডবল বন্ড। ওকে, মানে আমরা এভাবে ব্যাপারটাকে লিখতে পারি, পুরো রিং এতে এটা পজিটিভ চার্জটা ঘুরছে। ওকে, ডিউ টু রেজোনেন্স। তো এখন কি হবে, এখনই এখান থেকে এখানে এই প্লাস আছে, এখন এটাকে আবার অ্যারোমেটিসিটিতে ফিরে আসার জন্য, অ্যারোমেটিক বেঞ্জিনে ফিরে আসার জন্য এ এইচ প্লাস হিসাবে বাইরে বেরিয়ে চলে যাবে, এর ইলেকট্রনটা এখানে দিয়ে ডবল বন্ড ফর্ম করবে। তো এটা কি হলো, জাস্ট এক্স হয়ে গেল, দিয়ে প্লাস এইচ প্লাস হয়ে গেল। এখন এই এইচ প্লাসটা এর সাথে রিয়াক্ট করবে, দিয়ে জাস্ট এক্স প্লাস এইচ এল Cl3x ফর্ম করে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি একটা মেকানিজম, ওকে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ফলে। এখন আমি শুধুমাত্র এটা বেঞ্জিন নিয়ে করলাম, এখন আমি এখানে যেহেতু টলুইন নিয়ে রিয়াকশনটা করছি, তখন সেম রিয়াকশন হবে। এখন টলুইনের ক্ষেত্রে এই মিথাইল গ্রুপের অর্থ পজিশনে এবং মেটা পজিশনে রিয়াকশন করতে পারে। ওকে, বা সরি, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে। কেন আমি সেটা বলছি, অর্থ পজিশন এবং প্যারা পজিশনে রিয়াকশন হতে পারে কেন, কারণ অর্থ এবং প্যারা পজিশনটাই কিন্তু এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের যে মেকানিজম আমি বললাম, এই মেকানিজমটা যখন ফলো করছে তখন এই যে রেজোনেন্স ফেনোমেননটা ঘটছে, মানে এই যে পজিটিভ চার্জটা রিং এ ডিলোকালাইজ হচ্ছে ডিউ টু আদার পাই বন্ডেড ইলেকট্রনস, সেটা কিন্তু অর্থ এবং প্যারা পজিশনেই সম্ভব। কোন একটা গ্রুপের রেসপেক্টে অর্থ এবং প্যারা পজিশনেই সম্ভব, মেটা পজিশনে কিন্তু এই পজিটিভ চার্জটা আসতে পারে না রেজোনেন্সের জন্য। ওকে, তার জন্য এটা হচ্ছে অর্থ আর প্যারা, নট মেটা। তার জন্য যখন আমি রিয়াকশন করাচ্ছি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করাচ্ছি, রিয়াকশনের ফলে টলুইন থেকে শুধুমাত্র অর্থ এবং প্যারা কম্পাউন্ড আমি পাচ্ছি, এবং এই দুটো কম্পাউন্ডের মধ্যে থেকে আমি যদি শুধুমাত্র অর্থকে চাই বা প্যারাকে চাই, তাহলে তাদেরকে ইজিলি সেপারেট করতে পারবো, কারণ তাদের মেল্টিং পয়েন্ট ডিফারেন্স আছে। কেন তাদের মেল্টিং পয়েন্টের ডিফারেন্স কি করে হয়, কারণ অর্থ কম্পাউন্ড এবং প্যারা কম্পাউন্ড কি একটা গ্রুপের 180 ডিগ্রি তার একটা গ্রুপ আছে, তার ফলে তাদের ডাইপোল মোমেন্টটা অনেকটা, ডাইপোল মোমেন্টে চেঞ্জ হয়, বা তাদের ইন্টারাকশন, দুটো প্যারা কম্পাউন্ডের মধ্যে ইন্টারাকশনটা অনেকটা ডিফারেন্ট হয়। ওকে, তার ফলে তাদের মেল্টিং পয়েন্টেও কিন্তু আমি পার্থক্যটা দেখতে পাই তাদের, কারণ এই জন্য তাদেরকে ইজিলি সেপারেট করা যায় এই দুটো অর্থ প্যারা কম্পাউন্ড থেকে কোন একটা অর্থ বা প্যারা কম্পাউন্ডকে। ওকে, নেক্সট আমরা আরো কিছু রিয়াকশন দেখাবো, মানে আরো কিছু রিয়াকশন করব নেক্সট লেকচারে, যে সেই সব রিয়াকশন থেকে কিভাবে আমরা হ্যালো হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ড আমরা প্রিপেয়ার করতে পারবো। ওকে, সো আজ বেসিক্যালি আমরা প্রিপারেশনই জাস্ট ডিসকাস করছিলাম, যে প্রথমে আমরা অ্যালকোহল থেকে কি করে অ্যালকিল ক্লোরাইড তৈরি করব, তার মেকানিজম কি, মোটামুটি একটা কোন মেকানিজমে সেটা ফলো করছে। মেকানিজম মানে কি, মানে কোন একটা বিকারে আমরা রিয়াক্টেন্ট মিক্সচারটা নিচ্ছি। এখন এই ইন্টারেস্টিং হলো, এই রিয়াক্টেন্ট মিক্সচারটা যখন আমি কোন একটা বিকারে নিচ্ছি, যে রিয়াক্টেন্ট মলিকুল গুলো কিভাবে নিজেদের মধ্যে কোলাইড করে, নিজেদের মধ্যে কলিশন করে কিভাবে তারা রিয়াকশন প্রোডাক্ট প্রডিউস করছে, মানে কোন পথে রিয়াকশনটা যাচ্ছে, তার ফলে আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট পাচ্ছি, সেই যে পাথওয়েজটা, সেটাকে আমরা বলি মেকানিজম। মানে সেটাই হচ্ছে মেকানিস্টিক পাথওয়েজ, মানে রিয়াক্টেন্ট মিক্সচার গুলো কি মেকানিজম ফলো করলে আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট পাবো। দেন আমরা হাইড্রোকার্বন থেকে কিভাবে আমরা হ্যালো অ্যালকেন পেতে পারি, যেমন ফ্রি রেডিক্যাল মেকানিজম, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তার মেকানিজম, এগুলো আমরা জাস্ট ডিসকাস করলাম। নেক্সট আমরা এটারই কন্টিনিউ করব, যে বিভিন্ন হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ড কিভাবে প্রিপেয়ার করতে পারবো, তারও আরো কিছু রিয়াকশন। ওকে, দেন আমরা তাদের ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ ইত্যাদি নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, ওকে, থ্যাংকস, সি ইউ ইন দ্য নেক্সট সেশন।